আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা নবম জাতীয় পে স্কেলকে একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে বিশ্লেষণ করব। অতীত থেকে শিক্ষা নিয়েই ভবিষ্যৎ গড়া যায়, এই সত্যটি মাথায় রেখে আজ আমরা বাংলাদেশের পে কমিশনের ইতিহাস এবং সর্বশেষ অষ্টম পে স্কেলের একটি বিস্তারিত পর্যালোচনা করব। বাংলাদেশে পে কমিশন গঠন ও পে স্কেল প্রণয়নের যে দীর্ঘ যাত্রা রয়েছে, সেই যাত্রায় প্রতিটি পে স্কেল তার সময়ের অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতার প্রতিফলন। কিন্তু প্রতিটি পে স্কেলেই কিছু সীমাবদ্ধতা ছিল, কিছু প্রতিশ্রুতি পূরণ হয়নি এবং কিছু নতুন সমস্যা তৈরি হয়েছে। এই ইতিহাস জানা নবম পে স্কেলকে আরও কার্যকর ও টেকসই করার জন্য অপরিহার্য। অষ্টম পে স্কেল কার্যকর হয়েছিল ২০১৫ সালে। সেই থেকে এক দশকেরও বেশি সময় পার হয়ে গেছে। এই দীর্ঘ সময়ে দেশের অর্থনীতি বদলেছে, মূল্যস্ফীতি বেড়েছে, জীবনযাত্রার ব্যয় বেড়েছে, কিন্তু সরকারি কর্মচারীদের বেতন সেই তুলনায় বাড়েনি। অষ্টম পে স্কেলের এই অপর্যাপ্ততার মূল্যায়ন করা এবং নবম পে স্কেলে সেই ভুলগুলো সংশোধন করা এখন সময়ের সবচেয়ে জরুরি দাবি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে এই ইতিহাসের শিক্ষাকে কাজে লাগিয়ে একটি যুগান্তকারী পে স্কেল প্রণয়নের কাজ চলছে। বাংলাদেশে পে কমিশন ও পে স্কেলের ইতিহাস শুরু হয়েছে স্বাধীনতার পরপরই। ১৯৭১ সালে স্বাধীনতার পর নতুন রাষ্ট্র বাংলাদেশ পাকিস্তান আমলের বেতন কাঠামো উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। সেই পুরনো কাঠামো যুদ্ধবিধ্বস্ত একটি নতুন রাষ্ট্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। তাই প্রথম থেকেই সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের প্রয়োজনীয়তা অনুভব করা হয়েছিল। স্বাধীন বাংলাদেশে প্রথম পে কমিশন গঠিত হয় ১৯৭২ সালে। এই কমিশন নতুন রাষ্ট্রের আর্থিক সামর্থ্য ও সরকারি কর্মচারীদের চাহিদার মধ্যে একটি ভারসাম্য তৈরির চেষ্টা করেছিল। সেই সময়ের বাংলাদেশ ছিল ভঙ্গুর অর্থনীতির একটি দেশ। যুদ্ধের ক্ষতি, অবকাঠামোর ধ্বংস এবং খাদ্য সংকটের মধ্যে একটি কার্যকর বেতন কাঠামো তৈরি করা ছিল অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ। প্রথম পে কমিশনের সুপারিশ বাস্তবায়নে অনেক সীমাবদ্ধতা ছিল, কিন্তু এটি ছিল স্বাধীন বাংলাদেশের নিজস্ব বেতন কাঠামো প্রণয়নের একটি ঐতিহাসিক পদক্ষেপ। দ্বিতীয় পে কমিশন গঠিত হয় ১৯৭৬ সালে। এই সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বদলে গিয়েছিল। মুক্তিযুদ্ধ পরবর্তী অস্থিরতার পর দেশে একটি নতুন সরকার ক্ষমতায় এসেছিল। দ্বিতীয় পে কমিশনের কাজ ছিল প্রথম পে কমিশনের সীমাবদ্ধতাগুলো দূর করা এবং একটি আরও কার্যকর বেতন কাঠামো তৈরি করা। কিন্তু দেশের সীমিত রাজস্ব ও অর্থনৈতিক দুর্বলতার কারণে এই কমিশনও তার লক্ষ্যমাত্রা সম্পূর্ণ অর্জন করতে পারেনি। তারপরও দ্বিতীয় পে কমিশনের সুপারিশ সরকারি কর্মচারীদের বেতন কাঠামোকে আরও সুসংগঠিত করতে সহায়তা করেছিল। এই দুটি প্রাথমিক পে কমিশনের অভিজ্ঞতা থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। পে স্কেল প্রণয়নে শুধু বেতনের সংখ্যা নির্ধারণ নয়, দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রক্ষা করাও জরুরি। তৃতীয় পে কমিশন ১৯৮৩ সালে এবং চতুর্থ পে কমিশন ১৯৮৮ সালে গঠিত হয়। এই দুটি কমিশন একটি উল্লেখযোগ্য পরিবর্তনের সময়কালে কাজ করেছিল। ৮০ দশকে বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছিল। রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের উদ্ভব হচ্ছিল। বৈদেশিক সাহায্যের প্রবাহ বাড়ছিল। এই পরিবর্তিত প্রেক্ষাপটে তৃতীয় ও চতুর্থ পে কমিশন সরকারি কর্মচারীদের বেতন আরও বাস্তবসম্মত পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করেছিল। কিন্তু এই সময়েও মূল্যস্ফীতির চাপ বেতন বৃদ্ধির সুফলকে অনেকাংশে নষ্ট করে দিত। সরকারি কর্মচারীরা কয়েক বছর পরপর বেতন বৃদ্ধির দাবি জানাতেন এবং পে কমিশন গঠনের আগ পর্যন্ত অনিশ্চয়তায় থাকতেন। এই চক্রটি একটি দীর্ঘমেয়াদী সমস্যা হিসেবে থেকে গেছে এবং নবম পে স্কেলেও এর সমাধানের প্রয়োজন রয়েছে। পঞ্চম পে কমিশন ১৯৯১ সালে এবং ষষ্ঠ পে কমিশন ১৯৯৭ সালে গঠিত হয়। ৯০-এর দশকটি ছিল বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গণতন্ত্রের পুনরুদ্ধার, বেসরকারি খাতের বিস্তার এবং পোশাক শিল্পের দ্রুত প্রসারের ফলে দেশের অর্থনীতি একটি নতুন গতি পাচ্ছিল। এই পরিবর্তিত প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের বেতন বেসরকারি খাতের তুলনায় আরও পিছিয়ে পড়ছিল। পঞ্চম ও ষষ্ঠ পে কমিশন এই ব্যবধান কিছুটা কমানোর চেষ্টা করেছিল, কিন্তু দেশের রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে পে স্কেলের পূর্ণ বাস্তবায়ন অনেক সময় কঠিন হয়ে পড়েছিল।
ষষ্ঠ পে স্কেলে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছিল। বেতন কাঠামোতে গ্রেডের সংখ্যা পুনর্বিন্যাস করা হয়েছিল এবং বিভিন্ন ভাতার কাঠামোতে কিছু সংস্কার আনা হয়েছিল। সপ্তম পে স্কেল কার্যকর হয়েছিল ২০০৫ সালে। এই পে স্কেলটি বাংলাদেশের পে স্কেলের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সপ্তম পে স্কেলে বেতন বৃদ্ধির হার আগের তুলনায় বেশি ছিল এবং কাঠামোগত কিছু পরিবর্তনও আনা হয়েছিল। কিন্তু এই পে স্কেল কার্যকর হওয়ার পরপরই অর্থনীতিতে মূল্যস্ফীতির একটি ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। ২০০৬ থেকে ২০০৮ সালের মধ্যে বৈশ্বিক খাদ্যমূল্য সংকট বাংলাদেশেও প্রভাব ফেলে। জ্বালানির দাম বাড়ে, খাদ্যপণ্যের দাম বাড়ে এবং সার্বিক মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বাড়ে। ফলে সপ্তম পে স্কেলে বেতন বৃদ্ধির সুফল মাত্র ২ থেকে ৩ বছরের মধ্যেই অনেকটা নিষ্ক্রিয় হয়ে যায়। এই অভিজ্ঞতা থেকে স্পষ্ট হয় যে পে স্কেলকে মূল্যস্ফীতির সঙ্গে যুক্ত করা না গেলে শুধু একবার বেতন বাড়ানো দীর্ঘমেয়াদী সমাধান নয়। অষ্টম পে স্কেল কার্যকর হয়েছিল ২০১৫ সালের ডিসেম্বরে। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বেতন বৃদ্ধির পে স্কেল। অষ্টম পে স্কেলে নিম্নতম মূল বেতন নির্ধারণ করা হয়েছিল ৮,২৫০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭১,৮০০ টাকা। গড় বেতন বৃদ্ধির হার ছিল প্রায় ১০৩%, যা আগের পে স্কেলগুলোর তুলনায় অনেক বেশি। কাগজে কলমে এই বৃদ্ধি অভূতপূর্ব মনে হলেও বাস্তব জীবনে এর প্রভাব ছিল মিশ্র। অষ্টম পে স্কেলের আগে সরকারি কর্মচারীরা বিভিন্ন ধরনের ভাতা পেতেন, যা তাদের মোট আয়ের একটি উল্লেখযোগ্য অংশ ছিল। অষ্টম পে স্কেলে অনেক ভাতা মূল বেতনের সঙ্গে একীভূত করা হয়েছিল। ফলে সংখ্যায় বেতন বাড়লেও কার্যকর বেতন বৃদ্ধি অনেকের কাছে প্রত্যাশার তুলনায় কম মনে হয়েছিল। অষ্টম পে স্কেলের সবচেয়ে বড় সীমাবদ্ধতাগুলো এখন অনেক বেশি স্পষ্ট। প্রথমত, অষ্টম পে স্কেলে বাড়ি ভাড়া ভাতার হার বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। ২০১৫ সালে যে ভাড়া ভাতা নির্ধারিত হয়েছিল, ২০২৪-২৫ সালে সেটি দিয়ে একটি সাধারণ বাসাও ভাড়া নেওয়া সম্ভব নয়। ঢাকায় একটি ২ কক্ষের ছোট বাসার ভাড়া এখন ২০-৩০ হাজার টাকার কম নয়, কিন্তু নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা যে বাড়ি ভাড়া ভাতা পাচ্ছেন তা এর ১/৩ নয়। এই ব্যবধান অনেক কর্মচারীকে আর্থিক সংকটে রাখছে। দ্বিতীয়ত, চিকিৎসা ভাতার পরিমাণ বর্তমান চিকিৎসা ব্যয়ের তুলনায় নগণ্য। একটি সাধারণ অসুস্থতার চিকিৎসায়ও এখন হাজার হাজার টাকা লাগে, কিন্তু মাসিক চিকিৎসা ভাতা সেই চাহিদার একটি ক্ষুদ্র অংশও মেটাতে পারে না। তৃতীয়ত, শিক্ষা ভাতার পরিমাণও বর্তমান শিক্ষা ব্যয়ের বাস্তবতা থেকে অনেক দূরে। ভালো স্কুলে একটি শিশুর পড়ার খরচ এখন মাসে কয়েক হাজার থেকে কয়েক ১০,০০০ টাকা পর্যন্ত হতে পারে, কিন্তু অষ্টম পে স্কেলের শিক্ষা ভাতার সামান্যই পূরণ করে। অষ্টম পে স্কেলে বার্ষিক ইনক্রিমেন্টের হারও একটি বড় সমস্যা। মূল বেতনের ৫% হারে বার্ষিক ইনক্রিমেন্ট নির্ধারণ করা হয়েছিল, কিন্তু বাংলাদেশের গড় মূল্যস্ফীতির হার যখন ৮ থেকে ১০% কাছাকাছি থাকে, তখন ৫% ইনক্রিমেন্ট প্রকৃতপক্ষে বেতনের ক্রয় ক্ষমতা বাড়ানোর বদলে কমাচ্ছে। প্রতি বছর বেতন বাড়ছে, কিন্তু প্রকৃত অর্থে কর্মচারী আগের চেয়ে গরিব হচ্ছেন। এই অর্থনৈতিক বাস্তবতাটি খুব কম মানুষ বোঝেন, কিন্তু এটি লক্ষ লক্ষ কর্মচারীর জীবনে প্রতিদিন প্রভাব ফেলছে। নবম পে স্কেলে বার্ষিক ইনক্রিমেন্টের হার মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার দাবি এই পরিপ্রেক্ষিতেই অত্যন্ত যৌক্তিক। অষ্টম পে স্কেলে পেনশন সংস্কারের যে প্রতিশ্রুতি ছিল তাও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন বৃদ্ধি করা হয়েছিল, কিন্তু মূল্যস্ফীতি সূচকের সঙ্গে স্বয়ংক্রিয় সমন্বয়ের ব্যবস্থা হয়নি। ফলে অষ্টম পে স্কেলে অবসর নেওয়া একজন কর্মচারী এখন যে পেনশন পাচ্ছেন তার প্রকৃত ক্রয় ক্ষমতা অবসরের সময়ের তুলনায় অনেক কম। ১০ বছরে মূল্যস্ফীতির ক্রমসঞ্চিত প্রভাব পেনশনভোগীদের জীবনকে অনেক কঠিন করে দিয়েছে। এই অসম্পূর্ণ পেনশন সংস্কারের পাঠটি নবম পে স্কেলে অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত। অষ্টম পে স্কেলের আরেকটি উল্লেখযোগ্য দুর্বলতা ছিল বাস্তবায়নে বিলম্ব। পে কমিশনের সুপারিশ চূড়ান্ত হওয়ার পর বাস্তবায়নে যে সময় লাগে, তার মধ্যে মূল্যস্ফীতির কারণে সুপারিশকৃত বেতন আবার পুরনো হয়ে যায়। অষ্টম পে কমিশন তার কাজ শেষ করার পর বাস্তবায়নে বেশ কিছুটা সময় লেগেছিল। এই বিলম্বের কারণে কর্মচারীরা দীর্ঘ অপেক্ষায় ছিলেন এবং প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে একটি ব্যবধান তৈরি হয়েছিল।
নবম পে স্কেলের ক্ষেত্রেও এই বিলম্বের সমস্যা যাতে না হয় সেজন্য পে কমিশনের সুপারিশ ও সরকারের অনুমোদন এবং বাস্তবায়নের মধ্যে সময়ের ব্যবধান কমিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান পে কমিশনের এই দীর্ঘ ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছেন। তিনি জানেন যে প্রতিটি পে স্কেল তার সময়ে যথেষ্ট মনে হলেও কয়েক বছর পরেই অপর্যাপ্ত হয়ে পড়ে। এই চক্রটি ভাঙতে হলে দরকার একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, যেখানে পে স্কেল স্বয়ংক্রিয়ভাবে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সমন্বিত হবে এবং নির্দিষ্ট বিরতিতে পর্যালোচনা হবে। প্রধানমন্ত্রী বলেছেন যে নবম পে স্কেল শুধু একটি সংখ্যা পরিবর্তন নয়, এটি হবে একটি সামগ্রিক সংস্কার, যেখানে পে স্কেলের দীর্ঘমেয়াদী কার্যকারিতা নিশ্চিত করার একটি টেকসই ব্যবস্থা থাকবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও অষ্টম পে স্কেলের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছেন। তিনি বলেছেন যে নবম পে স্কেল প্রণয়নে অষ্টম পে স্কেলের প্রতিটি দুর্বলতা চিহ্নিত করা হয়েছে এবং সেগুলো সংশোধনের সুপারিশ নবম পে কমিশনের কাছে রয়েছে। বিশেষত ভাতার কাঠামো, বার্ষিক ইনক্রিমেন্টের হার এবং পেনশন সংস্কারের বিষয়গুলোতে অষ্টম পে স্কেলের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি আনার পরিকল্পনা রয়েছে। এই অঙ্গীকারটি সরকারি কর্মচারীদের কাছে একটি বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি হিসেবে দেখা হচ্ছে। পে কমিশনের ইতিহাসে একটি ধারাবাহিক সমস্যা লক্ষ্য করা যায়। প্রতিটি পে কমিশনের সুপারিশ পরবর্তী পে কমিশনের কাজ শুরু হওয়ার আগেই পুরনো হয়ে যায়। এই সমস্যার মূল কারণ হল পে কমিশনগুলো সাধারণত ৮ থেকে ১০ বছর অন্তর গঠিত হয়, কিন্তু মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় প্রতি বছরই বাড়ে। নবম পে স্কেলের সঙ্গে সঙ্গে একটি স্থায়ী পে রিভিউ কমিটি বা পে কমিশন প্রতিষ্ঠার প্রস্তাব রয়েছে, যা প্রতি ৫ বছর পর পর বেতন কাঠামো পর্যালোচনা করবে। এই প্রাতিষ্ঠানিক পরিবর্তন পে স্কেলের দীর্ঘমেয়াদী কার্যকারিতা নিশ্চিত করবে এবং ভবিষ্যতে আর কখনো এত দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। সব মিলিয়ে বাংলাদেশের পে কমিশনের ইতিহাস এবং অষ্টম পে স্কেলের পর্যালোচনা থেকে কয়েকটি মূল শিক্ষা পাওয়া যায়। প্রথমত, পে স্কেলকে মূল্যস্ফীতির সঙ্গে যুক্ত করতে হবে। দ্বিতীয়ত, ভাতার কাঠামো বাস্তব জীবনের ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তৃতীয়ত, পেনশন ব্যবস্থার একটি টেকসই সংস্কার করতে হবে। চতুর্থত, নিয়মিত পর্যালোচনার একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তৈরি করতে হবে। পঞ্চমত, বাস্তবায়নে বিলম্ব কমাতে হবে। এই ৫টি শিক্ষা নবম পে স্কেলে প্রতিফলিত হলে এটি হবে বাংলাদেশের সেরা পে স্কেল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে দেশ স্বাভাবিক হওয়ার পরপরই যখন নবম পে স্কেল কার্যকর হবে, তখন পে কমিশনের ৫ দশকের ইতিহাসের সঞ্চিত জ্ঞান ও অভিজ্ঞতার পূর্ণ ব্যবহার হবে। অতীতের প্রতিটি ভুল থেকে শিক্ষা নিয়ে একটি নতুন ও উন্নত অধ্যায় রচিত হবে বাংলাদেশের পে স্কেলের ইতিহাসে। সেই ঐতিহাসিক মুহূর্তের প্রতীক্ষায় আজকের প্রতিবেদন শেষ করছি। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার পরিচিত সকলের মাঝে শেয়ার করুন এবং সরকারি চাকরি সংক্রান্ত সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।